নমস্কার বন্ধুরা, আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব 2024-এ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের নতুন নিয়মকানুন। অর্থাৎ প্রবীণদের জন্য যে একটি সবচেয়ে সেভিংসের জনপ্রিয় জায়গা, সেটা হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। যেখানে ইনভেস্ট করলে তারা নিশ্চিন্তে থাকতে পারবে, তারা একটা পেনশন হিসাবে বা মাসে মাসে একটা সুদের একটা টাকা পাবে। তবে হ্যাঁ, এখানে একটু ঘুরিয়ে বলি যে মাসে মাসে সরাসরি পাওয়া যায় না, 3 মাসে কিন্তু টাকাটা পাওয়া যায়। তো যাই হোক, এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আপনি যদি ইনভেস্ট করতে চান 2024-এ, তাহলে নতুন নিয়ম কিন্তু আপনাকে জানতে হবে এবং নতুন যোগ্যতা, কে কে ইনভেস্ট করতে হবে সেটাও কিন্তু নিয়মের পরিবর্তন হয়ে গেছে। সুদের কী কী নতুন নিয়ম হয়েছে এবং সেই সঙ্গে টাকা তোলার কী নিয়ম হয়েছে, কী কী ডকুমেন্টস লাগবে, সুদ কতদিনে আপনাকে দেবে, কত টাকা আপনি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্ট করলে টিডিএস কাটবে, অর্থাৎ ইনকাম ট্যাক্স কাটবে। এমনকি যদি আপনি এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্ট করতে চান, তাহলে অবশ্যই 2 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হতে পারে। এবং 7টি নতুন নিয়মও হয়েছে। যেমন ধরুন, বন্ধ করার ক্ষেত্রে কী নতুন নিয়ম হয়েছে, কত জরিমানা করা হবে, কতবার আপনি এক্সটেনশন করতে পারবেন, ট্যাক্সের ছাড় কত আছে, কত সুদ আছে এবং এক্সটেনশন বা বর্ধিত করতে চাইলে কত সুদ দেওয়া হবে। আর টাকা যদি আপনি না তোলেন সুদের টাকা, সেক্ষেত্রে কি সুদ দেওয়া হবে নাকি, এবং 3 মাস কিন্তু অতিরিক্ত আপনাকে সময় দেওয়া হবে, তবে কোন শর্তে সেটাও আলোচনা করব। এবং সবচেয়ে যেটা বড় বিষয়, সেটা হচ্ছে এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের একটা ক্যালকুলেটর আপনার সঙ্গে আমরা আজকে আলোচনা করব। কত লক্ষ টাকা রাখলে কত টাকা রিটার্ন পাবেন এবং টিডিএস বা ইনকাম ট্যাক্স কত কাটবে, সম্পূর্ণ তালিকা সহ এখানে আলোচনা করব। আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওটি কিন্তু আপনার জন্য অবশ্যই কাজে লাগবে। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, যেটা অবশ্যই প্রবীণদের কাছে একটা জনপ্রিয় স্কিম। তো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্ট করতে হলে আপনার বয়স কিন্তু অবশ্যই 55 হতে হবে। অর্থাৎ ঘুরিয়ে বলা যায় 18 থেকে 54 বছর বয়স হলে আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন না। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে 55 বছর হলে কিন্তু শর্ত সাপেক্ষে এটা ইনভেস্ট করা যায়। তো কারা এখানে ইনভেস্ট করতে পারবেন, অর্থাৎ এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে কারা ইনভেস্ট করতে পারবেন? তো এখানে বলা হচ্ছে 60 বছর হলে তো অবশ্যই আপনি ইনভেস্ট করতে পারবেন। কিন্তু যদি আপনি 55 বছর বয়সী হয়ে থাকেন এবং দেখা যায় যে 60 বছরের কম বয়সী, তো সেক্ষেত্রেও কিন্তু সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আপনি ইনভেস্ট করতে পারবেন। তার জন্য কিন্তু 3 মাস আপনাকে সময় দেওয়া হবে। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, অন্যান্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু এই নিয়মটা, কিন্তু যারা অবসরপ্রাপ্ত সুরক্ষাকর্মী তাদের ক্ষেত্রে কিন্তু 50 বছর হতে হবে। তবে অবসরকালীন সুযোগ সুবিধা পাওয়ার 1 মাসের মধ্যে তাদের অ্যাকাউন্ট খুলতে হবে। এছাড়া অবসর গ্রহণের সুবিধা মানে অবসর গ্রহণ বা চাকরির মেয়াদের কারণে ব্যক্তির কোনো অর্থ, সেটা কিন্তু তারা জমা করতে পারবে এই 3 মাসের মধ্যে। এর মধ্যে রয়েছে ভবিষ্যৎ তহবিল, বকেয়া, অবসর বা বরখাস্ত বা মৃত্যু উপাদান, পেনশন কমিউটেড ভ্যালু, ছুটি নগদকরণ, অবসর গ্রহণের সময় নিয়োগকর্তার দ্বারা প্রদেয় গ্রুপ সেভিংস লিঙ্ক, তো যদি কোনো বিমা থাকে, এমনকি আপনি ধরেন ইপিএফওর আন্ডারে ইপিএস 95-এর যে অধীনে অবসর সহ যে একটা ক্ষতিপূরণ বা একটা টাকা পাওয়া যায়, সেটাও কিন্তু এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, নীল রঙের যে লেখাগুলো থাকবে সেগুলো কিন্তু নতুন নিয়ম 2024-এ কিন্তু আপনাকে মানতে হবে। এবং একটি ভলেন্টিয়ার রিটায়ারমেন্টের ক্ষেত্রেও কিন্তু আপনি যে টাকাটা পাবেন সেটা নিয়ে আপনি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্ট করতে পারবেন। নতুন নিয়মগুলি অর্থাৎ এই যে ছাড় দেওয়া হবে, বয়সের ছাড় বা টাকা জমা দেওয়ার যে 3 মাসে অতিরিক্ত সময়, সবই কিন্তু কোনো কর্মচারীর মৃত্যুর পর তার স্ত্রীও কিন্তু এই সুযোগটা পাবে, অর্থাৎ সেও 3 মাস অতিরিক্ত সময় পাবে। এছাড়া ওই ব্যক্তি স্ত্রী বা স্বামীর সঙ্গে, অর্থাৎ কোনো ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে অথবা কোনো মানে স্ত্রী তার স্বামীর সঙ্গে এই অ্যাকাউন্টটি যুগ্মভাবে ওপেন করতে পারবেন। বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা আছে নাকি? বিনিয়োগের অবশ্যই ঊর্ধ্বসীমা আছে 30 লক্ষ টাকা। তবে হ্যাঁ, ন্যূনতম অর্থাৎ কমপক্ষে আপনাকে 1000 টাকা দিয়ে এখানে ইনভেস্ট করতে হবে এবং তারপরে কিন্তু তার মাল্টিপল হিসাবে চলবে। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, অবসর যে টাকাটা পাচ্ছেন এবং 30 লক্ষ টাকা যেটা ম্যাক্সিমাম হবে সেটা কিন্তু আপনি নিতে পারবেন না। মিনিমাম যেটা হবে, ধরুন আপনি অবসরকালীন যে মানে টাকা পয়সা পেয়েছেন, ক্ষতিপূরণ পেয়েছেন 25 লক্ষ টাকা, আর 30 লক্ষ টাকা থেকে যেহেতু সেটা কম, সুতরাং আপনি 30 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন না। আপনি 25 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারেন, অর্থাৎ যেটা কম হবে দুটোর মধ্যে তুলনা করলে সেটাই আপনি ইনভেস্ট করতে পারবেন। একজন ব্যক্তি তার সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে কোনোভাবেই 30 লক্ষ টাকার বেশি কিন্তু জমা রাখতে পারবেন। ধরুন তার অবসরকালীন ক্ষতিপূরণ বা অবসরকালীন সুযোগ সুবিধা পেল 50 লক্ষ টাকা, সেক্ষেত্রে 50 লক্ষ টাকা কাছে ইনভেস্ট করতে পারবে না, 30 লক্ষ টাকা কাছে ইনভেস্ট করতে পারবে। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদ পাওয়া যাবে কিন্তু প্রতি
ত্রৈমাসিক অর্থাৎ 3 মাসে। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে প্রাপ্ত যে সুদ, ধরুন আপনি তুললেন না, 3 মাসে তুললেন না, বা আপনি 3 মাসে নেওয়ার জন্য কোনো অ্যাপ্লিকেশন করলেন, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে ভাববেন না যে ওই টাকার উপর আপনি সুদ পাবেন। ওই টাকায় কোনো সুদ দেওয়া হবে না, তার অতিরিক্ত কোনো সুদ পাবেন না, আপনার টাকা আপনি তুলুন কি না তুলুন। মেয়াদ পূর্তিতে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের যদি মেয়াদ বাড়ানো হয়, সেক্ষেত্রে যেদিন মেয়াদটা বাড়ানোর জন্য আবেদন করছেন, বা ধরুন আপনি আগে একবার আবেদন করেছিলেন, মেয়াদ বেড়েছিল, তারপরেও যেদিন মেয়াদ পূর্তি হয়েছে সেদিনের যে সুদের হার, সেই সুদের হার আপনাকে দেওয়া হবে। এছাড়া এখানে প্রকল্পের কী কী সুবিধা দেখুন। ঝুঁকিহীন সরকারি একটা প্রকল্প, এই প্রকল্পে টাকা রাখা সহজ, যে কোনো ব্যাংকেই অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারবেন, তবে তার লিস্ট আমরা শেষে বলে দেবো। পোস্ট অফিসে খুলতে পারবেন এই অ্যাকাউন্ট, তবে এই অ্যাকাউন্ট দেশের যে কোনো জায়গায় কিন্তু ট্রান্সফার করতে পারবেন। বাজারে চলতি সুদের থেকে কিন্তু অনেকখানি বেশি সুদ দেওয়া হয়। কর ছাড়ে একটা সুবিধা পাওয়া যাবে, কারণ 80C ধারায় এখানে 1.5 লক্ষ টাকা অন্তত আপনি ট্যাক্স ছাড়ে সুযোগ পাবেন। এই প্রকল্পে 5 বছরের জন্য কিন্তু টাকা রাখা যায়, তবে চাইলে এক্সটেনশন করতে পারবে না। পুরনো নিয়ম ছিল একবারই মাত্র 3 বছরের জন্য এক্সটেনশন করতে পারবেন, কিন্তু নতুন নিয়ম বলছে 2024-এ যেটা আপনি পাবেন, অ্যাকাউন্টের যে কোনো সংখ্যক অর্থাৎ যতবার খুশি আপনি এটাকে এক্সটেনশন অর্থাৎ বর্ধিত করতে পারবেন। সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে আপনার অ্যাসেটটাকে অনেক দিন বাড়াতে পারবেন। যদি হঠাৎ বন্ধ করতে চান, সেক্ষেত্রে যদি 1 বছর না হয়, অর্থাৎ বিনিয়োগ যেদিন করলেন তার থেকে 1 বছরের মধ্যে যদি আপনি এটাকে ওপেন করতে চান, সেক্ষেত্রে আপনার আমানত থেকে 1% টাকা কেটে নেওয়া হবে। পূর্বে কিন্তু এই রকম নিয়ম ছিল না। পূর্বে যদি 1 বছর আগে অ্যাকাউন্টটা আপনি বন্ধ করতে চান, সেক্ষেত্রে যদি কোনো সুদ দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার সুদটা সম্পূর্ণরূপে ফেরত নেওয়া হতো, জরিমানা করা হতো না। কিন্তু এখন 1% কিন্তু আপনাদের ক্ষেত্রে জরিমানা নেওয়া হবে। আমানতের সিলিংয়ের পরিমাণ বেশি হলে অতিরিক্ত পরিমাণ অবিলম্বে অ্যাকাউন্টধারীর কাছে ফেরত আসে। অর্থাৎ ধরুন আপনার সিলিং অর্থাৎ আপনার ঊর্ধ্ব সীমা আছে 30 লক্ষ টাকা, আপনি 30 লক্ষ টাকা মতো ইনভেস্ট করতেন, কিন্তু দেখা হলো ভুলে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি দিয়ে দিয়েছেন 35 লক্ষ টাকা, সেক্ষেত্রে 5 লক্ষ টাকা কিন্তু আপনার কাছে আবার রিটার্ন চলে আসবে। তো 30 লক্ষ টাকা, বা যদি আপনার 25 লক্ষ টাকার লিমিট হয়, কারণ আমরা প্রথমেই বলেছিলাম আপনার অবসরকালীন টাকা অথবা 30 লক্ষ, যেটা ম্যাক্সিমাম হবে মানে মিনিমাম হয় সেটা আপনি নিতে পারবেন। তো যেটা আপনার মিনিমাম হয় তার থেকে যদি বেশি আপনি টাকা দিয়ে ফেলেন, সেক্ষেত্রে ফেরত আসবে। আমানত সুদ প্রতি ত্রৈমাসিকে একবার দেওয়া হয়, এবং পোস্ট অফিসের শাখা থেকে আপনি এখন জানেন নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন, অথবা ইসিএস এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। কী কী তথ্য লাগবে বা ডকুমেন্টস লাগবে, ফর্ম্যাটটা পূরণ করতে হবে, প্যান কার্ড লাগবে, সচিত্র পরিচয়পত্র হিসাবে কাগজ প্যান কার্ড তো অবশ্যই আছে, এছাড়া আধার, বয়সের প্রমাণ, পাসপোর্ট সাইজের ছবি, এগুলো আপনাকে দিতে হবে। এবার দেখে নিই, অ্যাকাউন্ট খোলার সময় জমা করা আমানত 5 বছর মেয়াদ শেষে অথবা আপনি 3 বছর যদি বাড়াতে চান, পরপর 3 বছর বাড়ালেন এবং মেয়াদ শেষে যদি টাকা আপনার কাছে আসবে, তো সেটা শর্ত হচ্ছে সর্বোচ্চ যতবার আপনি এটাকে বন্ধ করতে চাইছেন, এখানে মানে ব্যাখ্যাটা ভুল হয়ে গেল। আপনি বন্ধ করলেও, ধরুন আপনি কোনো কারণে বন্ধ করে দিয়েছেন মেয়াদ ধরুন শেষ হওয়ার পরে, তো সেক্ষেত্রে আপনি চাইলে আবারও পুনরায় নতুন করে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। অর্থাৎ চাইলে আপনি যতবার খুশি অ্যাকাউন্ট ওপেন করতেন, তবে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার 30 লক্ষ টাকার বেশি যেন না হয়। কোন কোন ব্যাংক, মোটামুটি সব ব্যাংকে আপনারা ইনভেস্ট করতে পারবেন। এলাহাবাদ ব্যাংক, আন্ধ্র ব্যাংক, ব্যাংক অফ মহারাষ্ট্র, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, কর্পোরেশন ব্যাংক, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, দেনা ব্যাংক, আইডিবিআই ব্যাংক, পোস্ট অফিস, এছাড়া এই পাঞ্জাব ব্যাংক, স্টেট ব্যাংক, সিন্ডিকেট ব্যাংক, এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি। এবার দেখিনি কোন কত টাকা আপনাকে যদি জমা রাখেন কত হবে। দেখুন 10 লক্ষ টাকা যদি আপনি 1 লক্ষ টাকা জমা রাখলে মাসিক আমরা হিসাবটা দিয়েছি, মাসিক কিন্তু আপনাকে দেয়া হবে না। তো 3 মাসে দেখুন 2050 টাকা পাবেন, বার্ষিক টোটাল পাবেন 8200 টাকা, আর 8 বছরে পাবেন 65,600 টাকা সুদ, এগুলো কিন্তু সুদ পাবেন। 3 লক্ষ টাকা রাখলে আপনি মানে 3 মাসে পাবেন 6150 টাকা, বছরে পাবেন 24,600 টাকা, 8 বছর রাখবেন পাবেন 1,96,800 টাকা। তো 8 বছর কেন বলছি, কারণ একটা এক্সটেনশন আমরা ধরে নিয়েছি যাতে অ্যামাউন্টটা একটু বড় হয়। 5 লক্ষ টাকা রাখলে আপনাকে 3 মাসে দেওয়া হবে 10,250 টাকা, আর বছরে দেওয়া হবে 41,000 টাকা, 8 বছর দেওয়া হবে 3,28,000 টাকা। 6,20,000 টাকা রাখলে কিন্তু টিডিএস লেগে যাচ্ছে, সেক্ষেত্রে 3 মাসে আপনাকে দেওয়া হবে 11,439 টাকা, এবং এখানে টিডিএস কেটে নেওয়ার পরে কিন্তু এই অ্যামাউন্টটা 1,271 টাকা কেটে নেওয়া হয়েছে, তারপরে কিন্তু 11,439 টাকা। বার্ষিক সুদ এখানে টিডিএস কাটার পরে আপনি পাবেন 45,756 টাকা, আর 8 বছর পরে
আপনি 40,672 টাকা টিডিএস দেওয়ার পরে আপনার কাছে আসবে 3,66,048 টাকা। 10 লক্ষ টাকা জমা করলে আপনি 3 মাসে 2,050 টাকা টিডিএস বাদ দিয়ে পাবেন 18,450 টাকা এবং বার্ষিক টোটাল পাবেন টিডিএস বাদ দিয়ে 73,800 টাকা এবং 8 বছরে 65,600 টাকা টিডিএস বাদ দিয়ে পাবেন 5,90,400 টাকা সুদ। 20 লক্ষ টাকা রাখলে আপনার 3 মাসে 4,100 টাকা বাদ দিয়ে টিডিএস 36,900 টাকা পাবেন আর বছর পাবেন 1,47,600 টাকা। 8 বছরে পাবেন 1,31,200 টাকা টিডিএস বাদ দিয়ে ইনকাম ট্যাক্স বাদ দিয়ে 11,80,800 টাকা সুদ। 25 লক্ষ টাকা রাখলে আপনি 3 মাসে 5,125 টাকা সুদ টিডিএস বা ইনকাম ট্যাক্স বাদ দিয়ে 46,125 টাকা পাবেন। বছর পাবেন 1,84,500 টাকা। 8 বছরে পাবেন 1,64,000 টাকা টিডিএস বা ইনকাম ট্যাক্স বাদ দিয়ে 14,76,000 টাকা। 30 লক্ষ টাকা যদি আপনি জমা রাখেন সেক্ষেত্রে 3 মাসে 6,150 টাকা বাদ দিয়ে 55,350 টাকা সুদ পাবেন আর বছর পাবেন 2,21,400 টাকা টিডিএস বাদ দিয়ে আর 8 বছরে পাবেন 1,96,800 টাকা অর্থাৎ প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি বাদ দিয়ে 17,71,200 টাকা আপনি টাকা মানে টোটাল সুদ হিসাবে পাবেন 8 বছরে। এই হচ্ছে সম্পূর্ণ হিসেব এবং তথ্য এবং এই মুহূর্তে তাদের সুদ কিন্তু 8 টাকা 20 পয়সা। তো মোটামুটি আরও হয়তো ব্যাখ্যা করার প্রয়োজন ছিল এই চার্টটা নিয়ে, তো পরবর্তী একটা ভিডিওতে আমরা এই বিষয়ে অবশ্যই ব্যাখ্যা করব। আপনাদের যদি চার্ট নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।